হ্যালো বাচ্চারা, আজকে আমরা আ মাদার ইন ম্যানভিল এই প্যাসেজটা পার্ট 5 পড়ব। এই ভিডিওতে আমরা প্রতিটা লাইন ধরে আগে প্যাসেজটা বুঝে নিব। এর পরের ভিডিওগুলোতে আমরা এই প্যাসেজের ওপর এইচএসসি পরীক্ষায় আসা এমসিকিউ, শর্ট কোয়েশ্চেন্স থেকে শুরু করে সবগুলো প্রশ্ন সলভ করব এবং ভোকাবুলারি শিখব। আদানিস্টের ওয়েবসাইটে গিয়ে তোমরা এইচএসসি পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে পারবা। তোমাদের আদান ভাইয়া ও আদানিস্ট টিম তোমাদের জন্য সব কিছু ফ্রি করে দিয়েছে। তোমাদের কোনো কোর্স কিনতে হবে না, টাকা খরচ করতে হবে না। ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে। তো চলো আমরা একটা একটা করে সেন্টেন্সের অর্থ ও কনটেক্সট বুঝে বুঝে প্যাসেজটা পড়ি। প্যারাগ্রাফ 36. He came every day and cut my wood and did small helpful favors and stayed to talk. সে প্রতিদিন আসতো, আমার কাঠ কেটে দিত, ছোটোখাটো সাহায্যের কাজ করত আর কথা বলার জন্য থেকে যেত। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি। হি কেম এভরি ডে মানে সে প্রতিদিন আসতো, অ্যান্ড কাট মাই উড মানে আমার কাঠ কেটে দিত। ডিড স্মল হেল্পফুল ফেভার্স, ফেভার্স মানে উপকার, সাহায্যের কাজ। স্মল হেল্পফুল ফেভার্স মানে ছোটোখাটো সাহায্যের কাজ। অ্যান্ড স্টেইড টু টক, স্টেইড মানে থেকে যেত, টু টক মানে কথা বলার জন্য। এখানে লেখক দেখাচ্ছেন ন্যারেটর আর জেরির সম্পর্ক এখন কত ঘনিষ্ঠ। জেরি শুধু কাজ করেই চলে যায় না, কথা বলার জন্য থেকে যায়, মানে দুজনের মধ্যে একটা বন্ধুত্ব গড়ে উঠেছে। The days had become cold, and often I let him come inside the cabin. দিনগুলো তখন শীতল হয়ে উঠেছিল, আর প্রায়ই আমি তাকে কুটিরের ভেতরে আসতে দিতাম। এখন ছোট অংশে বুঝি। The days had become cold. Had become cold মানে ঠান্ডা হয়ে উঠেছিল, শীত পড়তে শুরু করেছিল। And often মানে আর প্রায়ই। I let him come inside. Let him come মানে তাকে আসতে দিতাম। ইনসাইড দ্য ক্যাবিন মানে কুটিরের ভেতরে। এখানে খেয়াল করো, শীত পড়ায় ন্যারেটর জেরিকে ঘরের ভেতরে আসতে দিতেন, মানে তিনি জেরির যত্ন নিচ্ছেন, তাকে আপন করে নিচ্ছেন। সম্পর্কটা মালিক কর্মচারীর গণ্ডি ছাড়িয়ে গেছে। He would lie on the floor in front of the fire, with one arm across the pointer, and they would both doze and wait quietly for me. সে আগুনের সামনে মেঝেতে শুয়ে থাকত, এক হাত পয়েন্টার কুকুরটার গায়ের ওপর রেখে, আর ওরা দুজনেই ঝিমুতে ঝিমুতে চুপচাপ আমার জন্য অপেক্ষা করত। এখন ধীরে ধীরে বুঝি। হি উড লাই অন দ্য ফ্লোর। উড লাই মানে শুয়ে থাকত, অভ্যাসগত কাজ বোঝাতে উড। অন দ্য ফ্লোর মানে মেঝেতে। ইন ফ্রন্ট অফ দ্য ফায়ার মানে আগুনের সামনে। উইথ ওয়ান আর্ম অ্যাক্রস দ্য পয়েন্টার। ওয়ান আর্ম অ্যাক্রস মানে এক হাত কুকুরের গায়ের ওপর রেখে। পয়েন্টার মানে সেই প্যাট কুকুরটা। দে উড বোথ ডোজ। ডোজ মানে ঝিমানো, আধো ঘুমে থাকা। বোথ মানে দুজনেই, জেরি আর প্যাট। অ্যান্ড ওয়েট কোয়েটলি ফর মি। ওয়েট কোয়েটলি মানে চুপচাপ অপেক্ষা করা। এখানে লেখক একটা খুব শান্ত, উষ্ণ, ঘরোয়া ছবি আঁকছেন। ছেলে আর কুকুর আগুনের সামনে মেঝেতে শুয়ে একে অপরকে জড়িয়ে ঝিমুচ্ছে আর ন্যারেটরের জন্য অপেক্ষা করছে, যেন একটা ছোট্ট পরিবার। এই দৃশ্যটা আমাদের মনে গেঁথে যায়। Paragraph 37. Other days they ran with a common ecstasy through the laurel, and he brought me back vermilion maple leaves and chestnut boughs dripping with imperial yellow. অন্যান্য দিনে ওরা এক অভিন্ন আনন্দে লরেল ঝোপের মধ্য দিয়ে ছুটে বেড়াত, আর সে আমার জন্য নিয়ে আসত টকটকে লাল ম্যাপল পাতা আর রাজকীয় হলুদ রঙে চুয়ে পড়া চেস্টনাট গাছের ডাল। এখন সেন্টেন্সটা ভেঙে বুঝি।
এই সেন্টেন্সে কিছু কঠিন শব্দ আছে, তাই মন দিয়ে শোনো। আদার ডেজ মানে অন্য দিনগুলোতে। দে র্যান উইথ আ কমন এক্সটেসি। র্যান মানে ছুটে বেড়াতে। কমন এক্সটেসি। কমন মানে অভিন্ন, একই। এক্সটেসি একটা সুন্দর শব্দ, মানে প্রবল আনন্দ, উচ্ছ্বাস। মানে জেরি আর প্যাট একই রকম আনন্দে মেতে ছুটত। থ্রু দ্য লরেল মানে লরেল ঝোপের মধ্য দিয়ে। অ্যান্ড হি ব্রট মি ব্যাক। ব্রট মি ব্যাক মানে আমার জন্য ফিরে নিয়ে আসত। ভার্মিলিয়ন মেপল লিভস। ভার্মিলিয়ন মানে টকটকে লাল, সিঁদুরে লাল রং। মেপল লিভস মানে ম্যাপল গাছের পাতা। অ্যান্ড চেস্টনাট বাউজ। চেস্টনাট মানে চেস্টনাট গাছ, বাউজ মানে গাছের ডাল। ড্রিপিং উইথ ইম্পিরিয়াল ইয়েলো। ড্রিপিং মানে চুইয়ে পড়া, ঝরে পড়া। ইম্পিরিয়াল মানে রাজকীয়, রাজার মতো জমকালো। ইয়েলো মানে হলুদ রং। মানে ব্যাপারটা হলো শরৎকালে অটম পাতাগুলো লাল হলুদ হয়ে যায়। জেরি সেই সুন্দর টকটকে লাল ম্যাপল পাতা আর রাজকীয় হলুদ রঙের চেস্টনাট ডাল ন্যারেটরের জন্য কুড়িয়ে নিয়ে আসত। এখানে খেয়াল করো, জেরির সেই গ্রেসিয়াস কোমল মনটাই আবার দেখা যাচ্ছে। সে প্রকৃতির সৌন্দর্য ন্যারেটরের সঙ্গে ভাগ করে নিতে চায়। আই ওয়াজ রেডি টু গো। এদিকে আমি চলে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে উঠেছিলাম। এখন ছোট অংশে বুঝি। আই ওয়াজ রেডি টু গো। রেডি টু গো মানে চলে যাওয়ার জন্য প্রস্তুত। এই ছোট্ট নোটটা কিন্তু একটা মোড় ঘোরায়। এতক্ষণের সুন্দর সম্পর্কের মধ্যেই হঠাৎ ন্যারেটর জানাচ্ছেন তার চলে যাওয়ার সময় হয়ে এসেছে। মানে এবার বিচ্ছেদের পালা। মনটা একটু ভার হয়ে ওঠে। Paragraph 38. I said to him, "You have been my friend, Jerry. I shall often think of you and miss you. Pat will miss you too. I am leaving tomorrow." আমি তাকে বললাম, তুমি আমার বন্ধু হয়ে উঠেছ জেরি। আমি প্রায় তোমার কথা ভাবব আর তোমার অভাব বোধ করব। প্যাটও তোমাকে মিস করবে। আমি কাল চলে যাচ্ছি। এখন ভেঙে দেখি। ইউ হ্যাভ বিন মাই ফ্রেন্ড। হ্যাভ বিন মাই ফ্রেন্ড মানে তুমি আমার বন্ধু হয়ে উঠেছ, বন্ধু ছিলে। আই শ্যাল অফটেন থিঙ্ক অফ ইউ। শ্যাল অফটেন থিঙ্ক মানে প্রায়ই ভাবব। থিঙ্ক অফ ইউ মানে তোমার কথা ভাবব। অ্যান্ড মিস ইউ। মিস ইউ মানে তোমার অভাব অনুভব করব, তোমাকে মনে পড়বে। প্যাট উইল মিস ইউ টু মানে প্যাটও তোমাকে মিস করবে। আই অ্যাম লিভিং টুমরো। লিভিং টুমরো মানে কাল চলে যাচ্ছি। এখানে ন্যারেটর আন্তরিকভাবে বিদায়ের কথা বলছেন। জেরিকে বন্ধু বলছেন। বলছেন তার আর প্যাটের জেরির অভাব বোধ হবে। এই কথাগুলোতে গভীর মমতা আছে। He did not answer, and I watched him go in silence up the hill. সে কোনো উত্তর দিল না, আর আমি দেখলাম সে নীরবে পাহাড়ের ওপরের দিকে চলে গেল। এখন ধীরে ধীরে বুঝি। He did not answer মানে সে কোনো উত্তর দিল না। And I watched him go. Watched him go মানে তাকে চলে যেতে দেখলাম। In silence মানে নীরবে, চুপচাপ। Up the hill মানে পাহাড়ের ওপরের দিকে। এখানে খেয়াল করো, বিদায়ের কথা শুনে জেরি একটা কথাও বলল না, চুপচাপ পাহাড়ের ওপরে চলে গেল। মনে করে দেখো, জেরি আগেও আবেগের মুহূর্তে কথা বলতে পারত না। এই নীরবতাই তার গভীর কষ্টের প্রকাশ। ন্যারেটর বুঝছেন না যে এই নীরবতার পেছনে কত বড় একটা ভাঙন লুকিয়ে আছে। Paragraph 39. I expected him the next day, but he did not come.
পরদিন আমি তার আসার আশায় ছিলাম, কিন্তু সে এলো না। এখন ছোট অংশে বুঝি। আই এক্সপেক্টেড হিম। এক্সপেক্টেড মানে আশা করা, প্রত্যাশা করা। দ্য নেক্সট ডে মানে পরদিন। বাট হি ডিড নট কাম মানে কিন্তু সে এলো না। এখানে বাট শব্দটা ইম্পর্ট্যান্ট। ন্যারেটর ভেবেছিলেন জেরি অন্তত শেষ দিনটায় আসবে, কিন্তু সে এলো না। জেরির এই না আসাটা তার ভেতরের ভাঙা মনটাই বুঝিয়ে দেয়। আই ক্লোজ দ্য ক্যাবিন অ্যান্ড স্টার্টেড দ্য কার। আমি কুটিরটা বন্ধ করে গাড়ি চালু করলাম। এখন ভেঙে দেখি। আই ক্লোজ দ্য ক্যাবিন মানে কুটিরটা বন্ধ করলাম, অ্যান্ড স্টার্টেড দ্য কার মানে আর গাড়ি চালু করলাম, রওনা দিলাম। এখানে ন্যারেটর যাত্রার প্রস্তুতি নিচ্ছেন। ঘর বন্ধ করে গাড়িতে উঠলেন, কিন্তু যাওয়ার আগে তিনি জেরিকে একবার বিদায় জানাতে চান। I stopped by the orphanage and left the cabin key and money with Miss Clark. পথে আমি আশ্রমে থামলাম আর কুটিরের চাবি ও টাকা মিস ক্লার্কের কাছে রেখে গেলাম। এখন ছোট অংশে বুঝি। I stopped by the orphanage. Stopped by মানে পথে একটু থামা। Orphanage মানে সেই আশ্রম। And left the cabin key and money. Left মানে রেখে গেলাম। ক্যাবিন কি মানে কুটিরের চাবি। মানি মানে টাকা। উইথ মিস ক্লার্ক। মিস ক্লার্ক একটা নাম, আশ্রমের একজন কর্মী। এখানে ন্যারেটর আশ্রমে থেমে চাবি আর টাকা মিস ক্লার্কের কাছে রেখে যাচ্ছেন। এই মিস ক্লার্ক পরে গল্পের সেই বড় সত্যটা ফাঁস করবেন। অ্যান্ড উইল ইউ কল জেরি ফর মি টু সে গুড বাই টু হিম? আর আপনি কি জেরিকে একটু ডেকে দেবেন যাতে আমি তাকে বিদায় জানাতে পারি? এখন ভেঙে দেখি। উইল ইউ কল জেরি ফর মি? কল জেরি মানে জেরিকে ডাকা। ফর মি মানে আমার জন্য। টু সে গুড বাই টু হিম। সে গুড বাই মানে বিদায় জানানো। এখানে খেয়াল করো, ন্যারেটর জেরিকে ভুলে যাননি। তিনি মিস ক্লার্ককে অনুরোধ করছেন জেরিকে ডেকে দিতে, যাতে তিনি নিজে মুখে বিদায় জানাতে পারেন। জেরির প্রতি তার টানটা এখানেও স্পষ্ট। Paragraph 40. I don't know where he is, she said. I'm afraid he's not well. He didn't eat his dinner this noon. One of the other boys saw him going over the hill into the laurel. It's not like him. আমি জানি না সে কোথায়, তিনি বললেন। আমার ভয় হচ্ছে সে ভালো নেই। আজ দুপুরে সে তার খাবার খায়নি। অন্য একটা ছেলে তাকে পাহাড় পেরিয়ে লরেল ঝোপের দিকে যেতে দেখেছে। এটা তো তার স্বভাবের সঙ্গে যায় না। এখন ধীরে ধীরে বুঝি। আই ডোন্ট নো ওয়্যার হি ইজ মানে আমি জানি না সে কোথায় আছে। আই এম অ্যাফ্রেড হি ইজ নট ওয়েল। আই এম অ্যাফ্রেড মানে আমার ভয় হচ্ছে, আশঙ্কা হচ্ছে। নট ওয়েল মানে ভালো নেই, অসুস্থ। হি ডিডন্ট ইট হিজ ডিনার দিস নুন। ডিনার এখানে মানে দুপুরের প্রধান খাবার। দিস নুন মানে আজ দুপুরে, মানে সে দুপুরের খাবার খায়নি। ওয়ান অফ দি আদার বয়েজ স হিম মানে অন্য ছেলেদের একজন তাকে দেখেছে। গোয়িং ওভার দ্য হিল ইন্টু দ্য লরেল। গোয়িং ওভার দ্য হিল মানে পাহাড় পেরিয়ে যাওয়া। ইন্টু দ্য লরেল মানে লরেল ঝোপের ভেতরে। ইটস নট লাইক হিম। নট লাইক হিম মানে এটা তার স্বভাবের সঙ্গে যায় না, এমনটা সে সাধারণত করে না। এখানে খেয়াল করো, মিস ক্লার্ক চিন্তিত। জেরি খাবার খায়নি, একা একা পাহাড় পেরিয়ে ঝোপের দিকে চলে গেছে, আর এটা তার স্বভাব বিরুদ্ধ। মানে জেরি ভীষণ কষ্ট পাচ্ছে, লুকিয়ে কাঁদতে চলে গেছে। কিন্তু কেন এত কষ্ট, সেটা ন্যারেটর তখনও পুরোপুরি বুঝছেন না। Paragraph 41. I was almost relieved. It would be easier not to say goodbye to him. আমি প্রায় স্বস্তি বোধ করলাম, তাকে বিদায় না জানানোটাই বরং সহজ হবে। এখন ছোট অংশে বুঝি।
I was almost relieved. Almost মানে প্রায়, relieved মানে স্বস্তি পাওয়া, হালকা লাগা। It would be easier. Easier মানে আরও সহজ। Not to say goodbye to him মানে তাকে বিদায় না জানানো। এখানে ন্যারেটর বলছেন তিনি প্রায় স্বস্তি পেলেন, কারণ সামনাসামনি বিদায় জানানোটা কষ্টের, সেই কষ্টটা এড়ানো গেল। মানে তিনিও জেরিকে ছেড়ে যেতে কষ্ট পাচ্ছেন, তাই বিদায়ের মুহূর্তটা এড়াতে পারলে বরং সহজ হয়। I said, I wanted to talk with you about his mother, why he's here, but I'm in more of a hurry than I expected to be. It's out of the question for me to see her now too. আমি বললাম, আমি তার মায়ের সম্পর্কে আপনার সঙ্গে কথা বলতে চেয়েছিলাম, কেন সে এখানে আছে, কিন্তু আমি ভেবেছিলাম তার চেয়েও বেশি তাড়াহুড়োয় পড়ে গেছি। এখন তার মায়ের সঙ্গে দেখা করাও আমার পক্ষে অসম্ভব। এখন ধীরে ধীরে বুঝি। I wanted to talk with you about his mother মানে আমি তার মায়ের সম্পর্কে কথা বলতে চেয়েছিলাম। Why he's here মানে সে কেন এখানে আশ্রমে আছে। But I'm in more of a hurry. In a hurry মানে তাড়াহুড়োয় থাকা। More of a hurry than I expected মানে যতটা ভেবেছিলাম তার চেয়েও বেশি তাড়াহুড়ো। It's out of the question. Out of the question একটা ইডিয়াম মানে একেবারেই অসম্ভব, প্রশ্নই ওঠে না। For me to see her now মানে এখন তার মায়ের সঙ্গে দেখা করা। এখানে ন্যারেটর মিস ক্লার্ককে বলছেন তিনি জেরির মায়ের ব্যাপারে, কেন জেরি আশ্রমে আছে এসব জানতে চেয়েছিলেন, কিন্তু তাড়াহুড়ো থাকায় এখন মায়ের সঙ্গে দেখা করা সম্ভব হবে না। খেয়াল করো, ন্যারেটর কিন্তু এখনও বিশ্বাস করছেন জেরির একজন মা আছেন। প্যারাগ্রাফ 42. But here's some money to buy things for him at Christmas and on his birthday. কিন্তু এই যে কিছু টাকা রইল বড়দিনে আর তার জন্মদিনে তার জন্য জিনিসপত্র কেনার জন্য। এখন ছোট অংশে বুঝি। But here's some money. Here's some money মানে এই যে কিছু টাকা রইল। To buy things for him. Buy things মানে জিনিসপত্র কেনা। For him মানে তার জেরির জন্য। At Christmas and on his birthday মানে বড়দিনে আর তার জন্মদিনে। এখানে ন্যারেটর জেরির জন্য কিছু টাকা রেখে যাচ্ছেন, যাতে বড়দিন আর জন্মদিনে তাকে উপহার কেনা যায়। তার ভালোবাসাটা এখানেও প্রকাশ পায়। It will be better than for me to try to send him things. এটা আমার নিজে তাকে জিনিস পাঠানোর চেষ্টা করার চেয়ে ভালো হবে। এখন ভেঙে দেখি। It will be better than. Better than মানে চেয়ে ভালো। For me to try to send him things. Try to send মানে পাঠানোর চেষ্টা করা। Things মানে জিনিসপত্র। মানে ন্যারেটর ভাবছেন নিজে দূর থেকে জিনিস পাঠানোর চেয়ে বরং এখানে টাকা রেখে যাওয়াটাই ভালো, তাহলে সঠিক জিনিসটা কেনা যাবে। I could so easily duplicate skates for instance. আমি খুব সহজেই একই জিনিস দুবার দিয়ে ফেলতে পারি, যেমন ধরুন স্কেট। এখন ধীরে ধীরে বুঝি। I could so easily duplicate. Duplicate একটা ইম্পর্ট্যান্ট শব্দ, মানে একই জিনিস আবার দেওয়া, নকল বা পুনরাবৃত্তি করা। So easily মানে খুব সহজেই। Skates for instance. For instance মানে উদাহরণস্বরূপ, যেমন ধরুন স্কেটস মানে সেই স্কেট। এখানে ন্যারেটর বলছেন তিনি হয়তো ভুল করে এমন জিনিস দিয়ে ফেলবেন যা মা ইতিমধ্যে দিয়েছেন, যেমন স্কেট। মনে করে দেখো, জেরি বলেছিল তার মা তাকে স্কেট পাঠিয়েছিলেন। ন্যারেটর সেটা মাথায় রেখেই কথাটা বলছেন, কিন্তু মিস ক্লার্কের উত্তরটা সব উলটপালট করে দেবে। She blinked her honest spinster's eyes. তিনি তার সৎ অবিবাহিতা নারীর চোখ পিটপিট করলেন। এখন ছোট অংশে বুঝি। She blinked. Blinked মানে চোখ পিটপিট করা, পলক ফেলা। Her honest spinster's eyes. Honest মানে সৎ, খাঁটি। স্পিনস্টার মানে অবিবাহিতা নারী।
বিশেষত বয়স্কা অবিবাহিতা। আইজ মানে চোখ। এখানে লেখক মিস ক্লার্ককে অনেস্ট স্পিনস্টার বলছেন, মানে তিনি একজন সৎ, সরল, অবিবাহিতা নারী। অনেস্ট শব্দটা ইম্পর্ট্যান্ট, কারণ এই সৎ মানুষটাই এখন সত্যি কথাটা বলবেন, যা মিথ্যে হতে পারে না। There's not much use for skates here, she said. এখানে স্কেটের তেমন একটা ব্যবহার নেই, তিনি বললেন। এখন ভেঙে দেখি। There's not much use for skates. Not much use মানে তেমন একটা কাজে লাগে না, ব্যবহার নেই। Here মানে এখানে, আশ্রমে। এখানে মিস ক্লার্ক একটু অবাক হয়ে বলছেন, এখানে তো স্কেটের তেমন দরকার হয় না। মানে তিনি বুঝতে পারছেন না ন্যারেটর কেন স্কেটের কথা বলছেন। পাঠক হিসেবে আমরাও একটু খটকা অনুভব করি, কিছু একটা গোলমাল আছে। Her stupidity annoyed me. তার নির্বুদ্ধিতা আমাকে বিরক্ত করল। এখন ছোট অংশে বুঝি। Her stupidity মানে বোকামি, নির্বুদ্ধিতা। Annoyed me. Annoyed মানে বিরক্ত করা। এখানে ন্যারেটর বিরক্ত হচ্ছেন। তার মনে হচ্ছে মিস ক্লার্ক বোকার মতো কথা বলছেন, বুঝতে পারছেন না। কিন্তু আসল ব্যাপার হলো মিস ক্লার্ক বোকা নন। ন্যারেটর নিজেই আসল সত্যটা জানেন না। এই ভুল বোঝাবুঝি গল্পটাকে চমকের দিকে নিয়ে যাচ্ছে। Paragraph 43. What I mean, I said, is that I don't want to duplicate the things his mother sends him. I might have chosen skates if I didn't know she had already given them to him. আমি বলতে চাইছি, আমি বললাম, তার মা তাকে যেসব জিনিস পাঠান আমি সেসব জিনিস আবার কিনে দিতে চাই না। আমি হয়তো স্কেটই বেছে নিতাম যদি না জানতাম যে তিনি ইতিমধ্যেই তাকে সেগুলো দিয়েছেন। এখন ধীরে ধীরে বুঝি। What I mean is that. What I mean মানে আমি যা বলতে চাইছি। Is that মানে হলো এই যে। I don't want to duplicate. Duplicate মানে একই জিনিস আবার দেওয়া। The things his mother sends him মানে তার মা তাকে যেসব জিনিস পাঠান। I might have chosen skates. Might have chosen মানে হয়তো বেছে নিতাম। Skates মানে স্কেট। If I didn't know মানে যদি না জানতাম। She had already given them to him. Had already given মানে ইতিমধ্যে দিয়ে ফেলেছেন। Them মানে সেগুলো, স্কেট। এখানে ন্যারেটর পরিষ্কার করে বোঝাচ্ছেন তিনি মায়ের দেওয়া জিনিসের নকল করতে চান না। যেমন স্কেট তিনি হয়তো কিনতেন, কিন্তু যেহেতু জানেন মা আগেই স্কেট দিয়েছেন তাই কিনবেন না। খেয়াল করো, ন্যারেটর পুরোপুরি বিশ্বাস করছেন জেরির মা আছেন আর তিনি উপহার পাঠান। She stared at me. তিনি আমার দিকে অপলক তাকিয়ে রইলেন। এখন ছোট অংশে বুঝি। She stared at me. Stared মানে অপলকভাবে, স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকা। এই ছোট্ট লাইনটা টান টান উত্তেজনা তৈরি করে। মিস ক্লার্ক হতভম্ব হয়ে ন্যারেটরের দিকে তাকিয়ে আছেন, কারণ ন্যারেটর এমন কিছু বলছেন যা সত্যি নয়। কিছু একটা ভয়ঙ্কর সত্য এখনই বেরিয়ে আসবে। I don't understand, she said. He has no mother. He has no skates. আমি বুঝতে পারছি না, তিনি বললেন। তার তো কোনো মা নেই, তার কোনো স্কেটও নেই। এখন ধীরে ধীরে বুঝি। এই সেন্টেন্সটাই পুরো গল্পের সবচেয়ে বড় চমক, তাই খুব মন দিয়ে শোনো। I don't understand মানে আমি বুঝতে পারছি না। He has no mother. Has no mother মানে তার কোনো মা নেই। He has no skates. Has no skates মানে তার কোনো স্কেটও নেই। এখানে এসে পুরো গল্পটা এক ধাক্কায় উল্টে যায়। মিস ক্লার্ক জানিয়ে দিলেন জেরির কোনো মাই নেই, কোনো স্কেটও নেই। মানে জেরি এতক্ষণ যা বলছিল
মা ম্যানভিলে থাকেন, প্রতি গ্রীষ্মে দেখা করেন, স্যুট পাঠান, স্কেট পাঠান, সাদা দস্তানা পছন্দ করেন, সবই ছিল তার কল্পনা, তার মন গড়া গল্প। এবার একবার ভাবো, কেন একটা ছেলে এমন মিথ্যে বানায়? কারণ মায়ের জন্য তার হৃদয়টা এতটাই ব্যাকুল, এতটাই খালি যে সে কল্পনায় একটা মা তৈরি করে নিয়েছিল, যে মা তাকে ভালোবাসে, উপহার পাঠায়, তার খোঁজ নেয়। নিজের ভালোবাসা উজাড় করে দেওয়ার জন্য তার একজন মা দরকার ছিল, বাস্তবে না থাকলেও অন্তত মনে মনে। মনে করে দেখো, জেরি বারবার ন্যারেটরকে বলছিল, ইউ লুক লাইক মাই মাদার, কারণ এই মহিলার মধ্যেই সে একটা মায়ের ছায়া, একটা মাতৃস্নেহ খুঁজে পেয়েছিল। আর এইখানেই প্যাসেজের নামটার মানে বোঝা যায়, আ মাদার ইন ম্যানভিল। ম্যানভিলের সেই মা যে আসলে কখনো ছিলই না। এই শেষ লাইনটা পড়ার পর আমাদের বুকটা ভারী হয়ে ওঠে, চোখ ভিজে আসে। একটা মাহারা ছেলের নিঃসঙ্গতা আর ভালোবাসার আকুতি, এটাই লেখক আমাদের হৃদয়ে গেঁথে দেন। পরের ভিডিওতে আমরা এই প্যাসেজের ইম্পর্টেন্ট ভোক্যাবুলারি, এমসিকিউ অ্যান্ড শর্ট কোয়েশ্চেন সলভ করব। প্র্যাকটিস করার জন্য আদানিস্টের ওয়েবসাইটে চলে যাবে, ডিসক্রিপশনে লিংক দেওয়া আছে।